এদিকে ঈদের আগেই সারা দেশে আওয়ামী লীগের বিজয় শুরু। একে একে মিলে যাচ্ছে শেখ হাসিনার কথা। তারেক রহমানের বিরুদ্ধে ভারতের কঠিন অ্যাকশন শুরু। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয় জয়কার। বিশেষ করে সর্বশেষ যতগুলো আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে সব জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট ভালো করছে। সন্দেহাতীতভাবে জামাত ইসলামের চাইতে অনেক ভালো করছে, অনেক জায়গায় বিএনপির চাইতে ভালো করছে। এর ফলাফল কি, কিসের আলামত? তাহলে কি আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে? শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী 26শে মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন, আর তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন, এমনটাই খবর। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন। তাদের উপর ভিত্তি করেই আসলে শেখ হাসিনা আত্মবিশ্বাস দেখাচ্ছেন যে আওয়ামী লীগ শিগগিরই ফিরবে এবং আওয়ামী লীগ স্থানীয় নির্বাচন এবং সকল নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিসর তৈরি করেই ফিরবে। আওয়ামী লীগ কিভাবে ফিরছে কল্পনাও করতে পারবেন না। যে কোনো সময় ফুসে উঠবে। আওয়ামী লীগ ইতিমধ্যে ফুসে ওঠা শুরু করেছে এবং আওয়ামী লীগ যে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা দিনের আলোর মতো সত্য। দিনের আলো এই মাথা ও মাথা যেভাবে স্পষ্ট করে দেখা যায়, ঠিক তেমনি আমি দেখতে পাই যে আওয়ামী লীগ আসছে, আসার শব্দ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ কিভাবে ফিরছে আমি ধাপে ধাপে বলছি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয় জয়কার। বিশেষ করে সর্বশেষ যতগুলো আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে সব জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট ভালো করছে। সন্দেহাতীতভাবে জামাত ইসলামের চাইতে অনেক ভালো করছে, অনেক জায়গায় বিএনপির চাইতে ভালো করছে। এর ফলাফল কি, কিসের আলামত? তাহলে কি আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে? দর্শক, বছরের শুরুতে আপনারা জানেন যে বার কাউন্সিলের অধীনে আইনজীবী সমিতিগুলো থাকে এবং আইনজীবী সমিতি সাধারণত 1 বছর মেয়াদের এবং প্রত্যেক বছর নির্বাচন হয়। আইনজীবী সমিতি নির্বাচন, এক একটা আইনজীবী সমিতিতে সাধারণত 1000-1500 ভোটার থাকে, কিন্তু মিডিয়া এটা আলোচিত হয় যেহেতু তারা আইনজীবী এবং তাদের একটা আলাদা তাসির সমাজে রয়েছে। তো এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথেই দেখা হয়। তো সেখানে দেখা গেছে যে গত বছর আওয়ামী লীগের আইনজীবীদের ফর্ম কিনতেই দেওয়া হয়নি, কিন্তু এবছর আওয়ামী লীগের আইনজীবীরা ফর্ম কিনতে পেরেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা জিতছে। ইন্টারেস্টিংলি এখানে কিন্তু কোনো দলীয় প্রতীক নাই, কিন্তু দলপন্থী নানান গ্রুপ আছে অথবা প্যানেল আছে। অতএব যেহেতু অল্প ভোটার এবং এখানে সবাই কনসাস, তারা জানেন, যারা আওয়ামী পন্থী আইনজীবী তারা জানেন যে তাদের প্যানেল এইটা, যারা বিএনপি পন্থী আইনজীবী তারা জানেন এটা তাদের পন্থী। এখানে ভুলভ্রান্তি হওয়ার সুযোগ নেই। তা আওয়ামী লীগের লোকজন বেশিরভাগ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করছে। 2-1 জায়গায় অভিযোগ পাওয়া গেছে যে আওয়ামী লীগের আইনজীবীদের ফর্মই দেওয়া হয়নি, নির্বাচন কমিশন ফর্ম দেয়নি তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। কিন্তু ওভারঅল প্রায় সব জায়গায় 2-1 জায়গা বাদে তারা নির্বাচন করছে এবং জিতছে। যেমন একটা খবর, যে খবরটা হাতে পেয়ে আমি আলোচনা করছি, 7টিতে বিএনপি, 1টিতে জামাত ও 7টিতে আওয়ামী লীগ পন্থী জয়ী। এর মানে জামাত মাত্র 1, আওয়ামী লীগ 7, বিএনপিও 7। কোথাও কোথাও দেখা গেছে যে 11টাই আওয়ামী লীগ জিতেছে। 15টার মধ্যে 15টা পদের মধ্যে 11টাই আওয়ামী লীগ জিতেছে, বাকিগুলো বিএনপি। জামাত একটাও জিতে নেই, জামাত নীল গিয়েছে। এরকম অনেক আইনজীবী সমিতি আছে, সাধারণত জেলা পর্যায়ে এগুলো হয়। খবরটা একটু দেখেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্থগিত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে 15টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টিতে আওয়ামীপন্থী, 7টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও 1টিতে জামাতপন্থী প্রার্থী জয়লাভ করেছে। মানে গুরুত্বপূর্ণ পদগুলো দেখেন। নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোনো প্যানেল ঘোষণা করে প্রার্থী দেয়নি। একটু কৌশল নির্বাচন করেছে, যেহেতু তাদেরকে বিভিন্ন জায়গায় নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, যেভাবে তারা নির্বাচন করেছে। আওয়ামীপন্থীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন, সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে AKM আব্দুল হাই, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু সালেহ মোহাম্মদ ফরহাদ। মানে এখান থেকে স্পষ্ট বোঝা গেছে যে গুরুত্বপূর্ণ পদগুলোতে সবগুলোতে আওয়ামী লীগ জিতেছে। সভাপতি, সাধারণ সম্পাদক এগুলোই তো মূল পদ, বাকিগুলো অনেকটা ধৈর্য পদ। সভাপতি, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ জিতেছে। এটা শুধু এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির চিত্র নয়, পুরো বাংলাদেশের ওভারঅল চিত্র অলমোস্ট এরকম যে আওয়ামী লীগের জয় জয়কার। শুধু এটা না, পেশাজীবীদের মধ্যে বিভিন্ন নির্বাচন, বাংলাদেশ ব্যাংক কর্মচারী বা নানান জায়গায় যেখানেই আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাচ্ছে সেখানেই তারা নির্বাচন করছে এবং তারা জিতছে। জামাতের চাইতে ভালো করছে, বিএনপির চাইতে ভালো করছে।
শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এটা বহু চর্চিত প্রশ্ন। প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। তার কারণ রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনাকে নিয়ে একটি পোস্ট ঘোরাঘুরি করছে, আর সেই পোস্টে লেখা হয়েছে দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী 26শে মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন, আর তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন, এমনটাই খবর। হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন যে তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল যে পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তবে নতুন করে হাসিনা প্রত্যাবর্তন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা হওয়ার কারণ ক্ষমতা পালাবদল। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে দেওয়া ভাষণে তার মুখে শোনা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রশংসা। এছাড়াও বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দপ্তর খোলা শুরু হয়েছে। আর এই পালাবদলের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যা পোস্ট ঘোরাঘুরি করছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা মনে করছেন যে এটাই এখন তাদের দেশে ফেরার সব থেকে ভালো সময়। শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে দলের আত্মগোপন করে থাকা নেতাদের তিনি দেশে ফেরার আহ্বান জানান। তার এই বার্তার মূল কারণ বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন তার দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে তার দল অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দলকে বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিএনপির একাংশ কিন্তু মনে করে যে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অত্যন্ত জরুরি। জামায়াত আত্মপ্রকাশ করেছে, জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল। জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তারা একটি বৈঠক ডাকে। সংসদে তাদের রণনীতি কি হবে সেটা নির্ধারণ করতেই তাদের এই বৈঠক। জামায়াত যে বিএনপিকে কোনোভাবেই জমি ছেড়ে দেবে না তার প্রমাণ পাওয়া গেল সংসদ অধিবেশনের প্রথম দিনে। যদিও তাদের কার্যপ্রণালী নিয়ে নানা প্রান্তে শুরু হয়েছে সমালোচনা, কারণ বিওকেলে যখন জাতীয় সঙ্গীতের সুর বাজছিল সেই সময় জামায়াতের সংসদ সদস্যদের দেখা গেল বসে থাকতে, যদিও পরে তারা উঠে দাঁড়ায়। জাতীয় সঙ্গীত তখন প্রায় শেষের দিকে। তবে জামায়াত যেভাবে সংসদে সরব হয়েছে তাতে একটি বিষয় স্পষ্ট যে বিএনপি সরকারকে তারা নানা ইস্যুতে চাপে রাখবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে জামায়াত যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেক্ষেত্রে বিএনপির কাছে সেটা বাড়তি রাজনৈতিক চাপ হয়ে উঠবে। এই অবস্থায় তাদের স্বস্তি দিতে পারে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছে যে তারেক রহমান নিজেও চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। অনেকে আবার এটাও বলছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে হাসিনাকে বাদ দিয়েই ফিরতে হবে, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। সেই শাস্তি মাথায় রেখে তার দেশে ফেরাটা আওয়ামী লীগ বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে উঠবে। সেই বিষয়ে কোনো দ্বিমত নেই, আর তা হলো বাংলাদেশের জাতীয় রাজনীতির হাওয়া এখন আওয়ামী লীগের পক্ষে। শুরুটা করি রাজশাহী রেঞ্জের ডিআইজির সেই বিতর্কিত চিঠি নিয়ে, জেল গেটে পুনরায় গ্রেপ্তারের সংস্কৃতি নিয়ে, মিথ্যে মামলায় রাজনৈতিক নেতাদের জেলবন্দি রাখার ধারাবাহিকতা যা চলছে সেটা নিয়ে, এবং যে ইনক্লুসিভ রাজনীতি দেশে ফিরে আসবে বলে প্রত্যাশা জেগেছিল মানুষের, সেই প্রত্যাশার সংকেত আদৌ দেখা যাচ্ছে কিনা আজকের দিনে এসে সেই বিষয়টি নিয়ে। আইনের শাসন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে কি আইনের শাসন বলা চলে? হ্যাঁ, ইউনূস সরকারের যে সময় যে প্রতিহিংসার যা দেখেছিলাম তার থেকে নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলেও ইউনূসের সরকারের সময় যে প্রতিহিংসার রাজনীতির বীজ বপন করা হয়েছিল তারেক রহমান সরকার কি কম হলেও সেটাই লালন করছে না? গত 24শে ফেব্রুয়ারি 2026 রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি লিখিত নির্দেশ জারি করেন। নির্দেশটি ছিল শিউরে ওঠার মতো। সেখানে স্পষ্ট বলা হয়েছে আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনের কেউ যদি জামিন পায় তবে তাকে জেল গেট থেকেই অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে, অর্থাৎ আদালত তাকে মুক্তি দিলেও পুলিশ তাকে ছাড়বে না। এই কথা বলার জন্য তারেক রহমান সরকার কি ওই ডিআইজির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাকে সতর্ক করেছে? যে লিখিত নির্দেশ তিনি দিয়েছিলেন তা কি প্রত্যাহার করেছে সরকার? না, বরং এই খবর পাওয়া যাচ্ছে ডিআইজি শাহজাহান যেভাবে জেল গেট থেকে নতুন করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ শুধু রাজশাহী রেঞ্জে নয় পুরো দেশে পালন করা হচ্ছে। জামিনে মুক্তি মিললে নতুন কেস ধরো, নতুন কেস দিয়ে দাও, ধরো, কিংবা পুরনো কেস না থাকলে নতুন কেস দাও। তারেক রহমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী বলতেই পারেন যে আমরা বিচার বিভাগকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছি, এটা তার প্রমাণ, নইলে জামিন পেত না। তবে তাদেরকে এই প্রশ্নটাও পাল্টা করা যায় যে এভাবে নতুন করে গ্রেপ্তার করার ফলে বিচার বিভাগকে কি আরো বেশি করে অপমান করা হলো না? মুক্তি আটকে দেওয়া যদি রাষ্ট্রের নীতি হয় তাহলে বিচারের প্রহসনের কি প্রয়োজন ছিল? সাবেক মন্ত্রী দীপু মনি কিংবা আনিসুল হকদের দিকে তাকান, একের পর এক মিথ্যা খুনের মামলায় তাদের জড়িয়ে রাখা হচ্ছে। কোনো একটিতে জামিন পেলেও আরেকটি নতুন মামলা তৈরি থাকছে। এটি কি প্রতিহিংসা নয়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
ন্যায় নীতি নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু এই পুলিশি অতি উৎসাহ দমনে তিনি কেন নীরব? উত্তরটা পরিষ্কার, চেহারা পাল্টেছে ঠিকই, কিন্তু সিস্টেমটা রয়ে গেছে সেই আগের মতোই। বইয়ের পাতাগুলো এক, পাল্টেছে শুধু মলাট। বাংলাদেশে এখন এক অদ্ভুত রহস্য চলছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কোথায়? গত কয়েক মাস ধরে তাকে কোথাও দেখা যাচ্ছে না। সরকারের কি দায়িত্ব থাকে না তাকে খুঁজে দেখা? ইউনূস সরকার বলেছিল তিনি ঢাকায় আছেন এবং নাকি নজরবন্দি আছেন। কোথায় আছেন নজরবন্দি? কি সেই ঠিকানা? খুঁজে পাওয়া কি খুব মুশকিল? জবাব নেই। খুব কি অস্বাভাবিক হবে যদি এই অভিযোগ ওঠে যে শিরিন শারমিনকে গুম করে রাখা হয়েছে নতুন কোনো আয়না ঘরে? তারেক রহমান সরকার বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নের জবাব দিতে বাধ্য। একজন প্রাক্তন সংসদ স্পিকার যদি এভাবে গুমের শিকার হন, সে তো শেখ হাসিনার আমলের তথাকথিত গুম রাজত্বের চেয়েও ভয়ঙ্কর, তাই নয় কি? ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে, তার বিরুদ্ধে হত্যা ইত্যাদির দীর্ঘ অভিযোগ। একটি দেশের সংসদীয় গণতন্ত্রের প্রধান দুই ব্যক্তি হোক না তারা একদা, কিন্তু তারা যখন এভাবে নিখোঁজ বা বন্দী থাকেন এবং সরকার যখন তা নিয়ে কোনো তথ্য দেয় না, দেওয়ার চেষ্টা করে না, তখন বুঝতে হবে গণতন্ত্রের স্বাস্থ্য একটুও ভালো নেই। আওয়ামী লীগ সরকারের সময় গুমের সংস্কৃতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন, আজ তারাই কেন একই পথ অনুসরণ করছেন? তারেক রহমান কি তবে আগের সরকারের সব খারাপ চর্চাই নিজের করে নিলেন? এ প্রশ্ন উঠবেই। গতকাল অর্থাৎ 16ই মার্চ 2026-এ হিউম্যান রাইটস ওয়াচ এক কড়া বিবৃতিতে বলেছে গতকালকে যে তারেক রহমান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মব ভায়োলেন্স বন্ধ করা, কিন্তু সেটি তারা করছে না, এখনো মব ভায়োলেন্স চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় এজেন্ট বা দেশ বিরোধী তকমা দিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা মিডিয়া হাউসের ওপর হামলা উস্কে দেওয়া হচ্ছে এখনো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো প্রশাসনের ভূমিকা। পরিসংখ্যান বলছে এসব মব লিঞ্চিংয়ের ঘটনায় যেখানে 9,000-এরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে গ্রেপ্তারের হার কত জানেন? 1%। অর্থাৎ আপনি যদি ভিড়ের মধ্যে মিশে কাউকে পিটিয়ে মেরে ফেলেন, তবে আপনার শাস্তি হওয়ার সম্ভাবনা শূন্য। এই 1%-এর মধ্যে শাস্তি হবে না কারোর। একে কি আমরা আইনের শাসন বলবো? পুলিশের ডিআইজি যখন জামিনপ্রাপ্তদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দেন, তখন সেই একই পুলিশ কেন খুনি মবদের সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করে? কেন করে? এই দ্বিচারিতাই প্রমাণ করে যে রাষ্ট্র আসলে অপরাধীকে নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনেই বেশি আগ্রহী। এবার আসি সবচেয়ে বড় এবং স্পর্শকাতর বিষয়, ভারত ফ্যাক্টর। কূটনৈতিক মহলে জোরালো গুঞ্জন আছে তারেক রহমান ও বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে দিল্লির একটা ভূমিকা, প্রচ্ছন্ন এবং গোপন ভূমিকা ছিল। কেন? কারণ ভারত চেয়েছিল বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান রুখতে এবং একটি ইনক্লুসিভ বা সর্বজনীন রাজনীতি ফেরাতে। তারা চেয়েছিল আওয়ামী লীগের উপর থেকে অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাক এবং তারা যেন মূলধারার রাজনীতিতে ফেরে। কিন্তু ফল কি হলো? বিএনপি সরকার ক্ষমতায় এসে ভারতের সেই প্রত্যাশা পূরণে চরম উদাসীনতা দেখাচ্ছে। দিল্লির সাউথ ব্লকের অলিন্দে কান পাতলে এখন দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কেন দীর্ঘশ্বাস? কারণ তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বিএনপি সরকারের ক্ষমতায় আসার পেছনে ভারতের যে ক্যালকুলেটেড রিস্ক বা সুচিন্তিত ঝুঁকি ছিল, তা এখন বেশ খানিকটা ব্যাকফায়ার করছে। ভারত আগে তার সব ডিম রেখেছিল আওয়ামী লীগের ঝুড়িতে, কারণ 2004 সালে সেই 10 ট্রাক মামলার ঘটনা শুধু নয়, আরও অনেক ব্যাপার আছে। ভারত তাই আওয়ামী লীগকেই বিশ্বাস রেখেছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর ও ইউনূস সরকারের চরম ভারত বিরোধী অবস্থানের প্রেক্ষিতে ভারত বিএনপির সঙ্গে গোপন সমঝোতায় আসে। এই সমঝোতার কাঠামোই ছিল 3টি শর্ত। তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে বিএনপির বিজয়ে সাহায্যের বিনিময়ে ভারত 3টি বিষয়ে গ্যারান্টি চেয়েছিল। এটাই বলা যায় ইনসাইড স্টোরি। এই ইনসাইড স্টোরি একে কি ছিল? যেমন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। তারপর সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো প্রতিহিংসামূলক হামলা করা হবে না এবং সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেমন জামায়াত এবং তাদের দোসরদের অংশগ্রহণ থাকবে না। কিন্তু আজ 2026-এর মার্চে দাঁড়িয়ে আমরা কি দেখছি? জামায়াত এবং এনসিপির মতো শক্তিরা মন্ত্রিসভায় ঢোকার জন্য লাইন দিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর আইনের শাসন, তা তো রাজশাহী ডিআইজির চিঠিতে স্পষ্ট, যেখানে জামিন পেলেও মুক্তি নেই। এবার আসি ইনসাইড স্টোরি 2-এ, হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের মরণ ফাঁদ। দিল্লির জন্য সবথেকে বড় মাথা ব্যথা এখন শেখ হাসিনা। তারেক রহমান সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়েছে। সেখানে এটা খুব বেশি প্রচার হয়নি, কিন্তু চেয়েছে।
ভারত এখানে এক অদ্ভুত ফাঁদে পড়েছে। যদি হাসিনাকে ফেরত দেয় তবে ভারত তার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রকে ত্যাগ করার তকমা পাবে, যা নেপাল বা ভুটানের মতো প্রতিবেশীদের কাছে ভুল বার্তা পাঠাবে। আর যদি ভারত ফেরত না দেয় তবে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ঠিক পরেই শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করেছে। এই খবরটা কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় খুব একটা জায়গা পায়নি, আদৌ জায়গা পায়নি এমনও বলা যায়। 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এসে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান সরকার ভারতের কাছে একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী ডিপ্লোম্যাটিক নোট বা নোট ভার্বাল পাঠিয়েছে। শুনে নিন। এটাকে বলা যায় নতুন সরকারের ভারতকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক স্ট্রাইক। CNN, নিউজ 18, ওয়েন এরা রিপোর্ট করেছে যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তার প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠির বিষয়বস্তু আইনি ভিত্তি হলো এই চিঠিতে কেবল অনুরোধ নয়, বরং কিছু সুনির্দিষ্ট আইনি নথি সংযুক্ত করা হয়েছে। ICT, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানার বিস্তারিত অনুলিপি দেয়া হয়েছে এই চিঠির সাথে। এছাড়া 2013 সালের প্রত্যর্পণ চুক্তি, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি, সে তার ধারাগুলো উল্লেখ করে বলা হয়েছে যে দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়াটা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। এছাড়া একটা প্রতীকী আলটিমেটাম পর্যন্ত দেয়া হয়েছে চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিষয়টি ঝুলে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু যেমন ট্রানজিট বা কানেক্টিভিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি মনে রাখা জরুরি যে এটাই প্রথম চিঠি নয়। এর আগে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও 3টি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল। নভেম্বর 2025-এ ICT রায় বার হওয়ার পরপরই তৃতীয় চিঠিটি পাঠানো হয়। ডিসেম্বর 2025-এ তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পুনরায় ভারতের কাছে শক্ত বার্তা পাঠান। আর মার্চ 2026-এ এসে তারেক রহমান সরকার পূর্ববর্তী সমস্ত অনুরোধকে একত্রিত করে একটি ফাইনাল ডিমান্ড হিসেবে এই নতুন নোটটি পাঠিয়েছে। ভারত এই নতুন নোটটি পাওয়ার পর অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে অনুরোধটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইন, যেটা এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 এবং আদালতের এখতিয়ার অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। রাজনৈতিক সুরক্ষা, ভারতের কিছু বিশেষজ্ঞ মনে করছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যদি ফেয়ার ট্রায়াল না হয় বা সুষ্ঠু বিচার না হয়, তবে ভারত রাজনৈতিক অপরাধ বা পলিটিক্যাল অফেন্স ক্যাটেগরিতে ফেলে দিয়ে তার এই প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার আইনি সুযোগ নেবে। তারেক রহমানের পাঠানো এই চিঠিটি আগের চেয়ে আলাদা হওয়ার কারণ হলো এর রাজনৈতিক ওজন। জনগণতান্ত্রিক একটা ম্যান্ডেট আছে এই সরকারের সঙ্গে। ইউনূস সরকার ছিল অবৈধ, অনির্বাচিত অন্তর্বর্তী, কিন্তু তারেক রহমান একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এই দাবি তুলেছেন। ফলে একে উপেক্ষা করা দিল্লির জন্য কূটনৈতিকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এবার আসি ইনসাইড স্টোরি 3। ভিসা যখন কূটনৈতিক অস্ত্র, আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক মাসে ভারতীয় হাই কমিশন থেকে ভিসা দেওয়ার গতি কতটা কমিয়ে দেওয়া হয়েছে? সেই গতি কিন্তু এখনো সেইভাবে ফিরে আসেনি। এটা কেবল টেকনিক্যাল সমস্যা নয়, এটা দিল্লির একটি কৌশলগত বার্তা। ভারত বোঝাতে চাইছে যদি বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি না ফেরে, মব লিঞ্চিং বন্ধ না হয় এবং আইনের শাসন যদি না ফেরে, তবে ভারতের বাজারের দরজা, যাতায়াতের পথ শেখ হাসিনার আমলের মতো আর সহজ হবে না। ভারত কি তবে প্রতারিত হলো বিএনপি সরকারের কাছে? দিল্লির এক সিনিয়র আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা স্থিতিশীলতা চেয়েছিলাম, কিন্তু যা পেয়েছি তা হলো এক অস্থির ও প্রতিহিংসা পরায়ণ প্রশাসনিক ব্যবস্থা। দিল্লি ভেবেছিল তারেক রহমান একজন পরিণত রাষ্ট্রনায়ক হিসেবে ফিরবেন, কিন্তু প্রশাসনের চেহারা বলছে তারা কেবল আওয়ামী লীগের অত্যাচারী মডেলটিকে এবং মোহাম্মদ ইউনূসের প্রতিহিংসার রাজনীতির কপি পেস্ট করেছে। সাউথ ব্লক এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে থাকলেও নেপথ্যে তারা বাংলাদেশের বিকল্প ব্যবস্থার জন্য যোগাযোগ শুরু করেছে। কি সেই বিকল্প ব্যবস্থা এখনই বলছি না, সময়ে বলবো। এবং মব লিঞ্চিং, জেল গেটে গ্রেপ্তার, জামাত এনসিপির সঙ্গে গোপন বোঝাপড়া, এই সব কিছু প্রমাণ করছে যে বাংলাদেশে কেবল শাসকের পোশাক বদলেছে, আত্মার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।